যার চেতনবোধ বা মনের চেতনাবোধ এতটাই শক্ত যে সে কোনোদিন আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো রকম কোনো খারাপ কাজে নিজেকে লিপ্ত করবে না। আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল ন্যারেটিভ অফ ইসলাম, অরিজিনাল কোরআনের ন্যারেটিভ এটা। এবার বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশন, বিভিন্ন রাজনৈতিক অর্গানাইজেশন তাদের চরিতার্থে একটা কনসেপ্ট বার করলো। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে কনসেপ্ট অফ কাফির। কাফের মানে হচ্ছে যে মুসলমান নয় সেই কাজ কাফির। নো, দ্য কনসেপ্ট হচ্ছে যে মুসলমানের অরিজিনাল ইবাদত পালন করে না, অর্থাৎ যে তার মধ্যে পাপবোধ আসে, সেই পাপি বোধটাকে মেরে ফেলার দায়িত্ব, সেটাই হচ্ছে দ্য ফাইট ফর জিহাদ। মানে তোমার ভিতরকার খারাপ মানুষটাকে মেরে ফেলো, ভারত মানুষটাকে বেঁচিয়ে রাখো। কারণ ভালো মানুষটা হচ্ছে মুসলিম, ভালো মানুষটা হচ্ছে মুসলমান ইমান। এটা হচ্ছে অরিজিনাল কনসেপ্ট অফ ইসলামিক স্টেটাস। এবার কিছু মূর্খ বিনা পড়াশোনা করে তাদের সুবিধা মতো এই কনসেপ্ট অফ কাফের, কনসেপ্ট অফ ইসলাম, কনসেপ্ট অফ আপনার জিহাদ যের মতো করে বানালো। বানিয়ে জিহাদ মানে অন্য জাতির উপরে আক্রমণ, আল্লাহ ছাড়া কেউ থাকবে না, যা যা অন্য জাতি আছে তাদেরকে মেরে ফেলো, এইসব ভুল ভাল লোকেদের বোঝাতে শুরু করলো। বিভিন্ন ভার্সন অফ কোরআন বার করলো, বার করে মানুষদের মারতে শুরু করে দিল রাজনৈতিক ছত্রছায়ার আন্ডারে। এই যে গোটা জিনিসটা ঘটতে শুরু করলো, তার জন্য একটা রং ন্যারেটিভ অফ ইসলাম লোকেদের মধ্যে পেনিট্রেট করানোটা খুব দরকার ছিল। এই রং ন্যারেটিভ অফ ইসলামটাও কিন্তু ইজ ওয়ান কাইন্ড অফ কালচারাল ইনজেকশন, যেখানে লোকেদেরকে ভুল জিনিসটা বোঝানোর দায়িত্বটা খুব হলো। আমরা জানি আগুন খাবার জিনিস নয়, কিন্তু আমরা যদি জানি যে আগুন ডাইরেক্ট খেতে শুরু করে দিতে হয়, তাহলে কিন্তু আমরা নিজের মুখ পুড়লেও আগুনটাকে গায়ে নেওয়ার চেষ্টা করব, কারণ আমরা ভুল জিনিসটাই শিখেছি। এই ভুল জিনিসটা ইচ্ছাকৃতভাবে যখন একটা কালচারের মধ্যে পেনিট্রেট করানো হয়, সেটাকে কালচারাল ডিপ্লোমেসি, ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিসের আন্ডারে পড়ে যায় সেটা। আজকের ডেটে যে কোনো দেশ যারা অরিজিনাল ইসলামিক প্র্যাকটিসটাকে রেসপেক্ট করে, তারা সবসময়ই দেখবেন, বিশেষ করে আমি বহু দেশের কথা বলতে পারি যেখানে বহু ইউরোপিয়ানসরা যায়, বহু ইন্ডিয়ানসরা যায়, সেখানে হিন্দু বলুন, আপনি খ্রিশ্চান বলুন, জৈন বলুন, সবাইকে প্রপার রেসপেক্ট দেওয়া হয়। কারণ কোনো জাতি তার অরিজিনাল অভিধানে কখনো অন্য জাতির মৃত্যু কামনা করেনি, অন্য জাতির নিঃশ্বাস কামনা করেনি। যারা এটা কামনা করেছে দে আর ট্রেন্ড টেররিস্ট, যারা এটা কামনা করে দে আর ট্রেন্ড ভায়োলেন্ট অ্যাক্টিভিস্ট। এই লোকগুলোকে কোনো রাষ্ট্রের হিতে এরা কোনোদিন লাগেনি। তাই জন্যে আজকের ডেটে দাঁড়িয়ে আপনি দেখুন যে যে রাষ্ট্রে এই ধরনের মিসক্রিয়েন্টসরা বেড়েছে, সেই রাষ্ট্র ধূলিসাৎ হয়ে গেছে। যে যে রাষ্ট্রে এই লোকগুলো বেড়েছে, সেই রাষ্ট্রে ক্রাইম বেড়ে গেছে। এই অল্টারনেট থিওরি অফ ইসলাম বিভিন্ন রাষ্ট্রকে যেভাবে শেষ করে দিয়েছে, সেই অল্টারনেট থিওরি অফ ইসলামকে চ্যালেঞ্জ করতে হবে ইসলামের লোকেদের প্রথমে, মুসলমান মানুষদের প্রথমে চ্যালেঞ্জ করতে হবে। এই ভণ্ড মুসলমানদেরকে চ্যালেঞ্জ করাটা খুব প্রয়োজনীয় তার রাষ্ট্রের হিতে, এবং তবেই সেই আসল ইসলাম বাঁচবে। এবং আমি বিশ্বাস করি যে আপনাদের ধর্মকে রেসপেক্ট করাটা আমার ধর্ম, আমি একজন ব্রাহ্মণ সন্তান, আমার ধর্ম আমাকে শেখায় আপনাদের ধর্মকে রেসপেক্ট করতে। আমার দেশের নিজের কালচারাল ডিপ্লোমেসি শেখায় অন্য দেশকে রেসপেক্ট করতে। আমি আবার আপনাদের এখানে বসে বলছি যে আই রেসপেক্ট ইসলাম, আই রেসপেক্ট বাংলাদেশ অ্যাজ এ স্টেট অফ অ্যাফেয়ার্স। কিন্তু আপনারা যদি আমার দেশের কোনো ক্ষতি করতে চান, আমি কিন্তু সেটা তখন আপনার জাত পাত দেখে আমি স্টেপ নেব না। আপনি যদি আমার দেশের ক্ষতি করতে চান, আমার ভারত মাতৃকার কোনো ক্ষতি করতে চান, তখন কিন্তু অ্যাজ এ ভারতীয় আমরা রিটালিয়েট করব। আদারওয়াইজ আমি এখনও বলছি ভারতবর্ষের ভীষণ সুখের দিন আসবে যদি বাংলাদেশে একটা নির্বাচিত সরকার হয় এবং তাদের পাশে ভারতীয় সরকার তাদের সমগ্র শক্তি নিয়ে পাশে দাঁড়াতে পারে, এবং সেটাই ভারত চাইবে অ্যাজ এ রেসপন্সিবল নেবার, এবং সেটাই ভারত করতে চায়। তাই জন্য এই ধরনের মানুষকে দেশের বুক থেকে সরান, আপনাদের রাজনৈতিক পরিধি থেকে সরান, দেখবেন ভারত বাংলাদেশের সম্পর্ক যতটা সুমধুর ছিল ততটাই আছে, ততটাই থাকবে। আমি ঠিক এই জায়গা থেকে এই সুমধুর সম্পর্কের কথা আপনি বলছেন, সেটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে
মানে ভারত তো বারবার বলেছে কোনো রাষ্ট্রের যে সার্বভৌমত্ব, কখনোই তার ঢুকবে না। সম্প্রভুতা, তার ভেতরে আমরা ঢুকবো না, কোনো সময় আমরা কোনোদিন ঢুকিনি, ঢুকবো না। কিন্তু প্রশ্ন হচ্ছে মানে এই জায়গা থেকেই বাংলাদেশে ঠিক এই রকম ভাবে বাংলাদেশের অভ্যন্তরে যদি হিন্দুদেরকে এইভাবে বেছে বেছে শেষ করা হয়, খতম করা হয়, সেটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের সরকারকে তার বিরুদ্ধে স্টেপ নিতে হবে, বাংলাদেশের সরকারকে মানুষকে বোঝাতে হবে, ভারতের এখানে কিছু করার নেই। কিন্তু যদি ক্রমাগত আমরা যদি হিসেবটা দেখি স্বাধীনতার সেই পরবর্তী সময় থেকে স্টেপ বাই স্টেপ বছরের পর বছর, মানে আমরা এর আগেও দেখেছি, শেখ হাসিনার আমলেও দেখেছি, আমরা মুজিবের সময়ও দেখেছি, সেই সময় থেকেও ক্রমাগত এই 22%, 23% হিন্দু জনসংখ্যা থেকে এখন 7 বা 8% জনসংখ্যায় এসে দাঁড়িয়েছে। কোথাও কি এই হিন্দুদের সেখানে দুর্বিষহ হয়ে ওঠা ভারত বাংলাদেশের সম্পর্কটাকে ঠিক রাখতে দেবে? একদম আপনি ঠিক বলছেন। আপনার একটা জিনিস বুঝতে হবে, আপনাকে গত উত্তরেও আমি বললাম, যে কোনো নির্বাচিত সরকার একটা দায়িত্ববোধ নিয়ে আসে, একটা কাঁধে ভোটের বোঝা নিয়ে আসে। তো তারা জানে কতটা দায়িত্ববোধ নিয়ে একটা রাষ্ট্রকে সামলাতে হয়। কিন্তু যদি কেউ কারোর টাকা পকেটে চরিতার্থ করে কোনো একটা ভণ্ড লোক যদি সে রাষ্ট্রপ্রধান হিসাবে বসে এবং তার কাছে কোনো দায়িত্ববোধ তখন ইম্পর্টেন্ট না, তার আগ্রাসী মনোভাবটা সেই রাষ্ট্রটাকে দিনের পর দিন অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যায়। এবং সেই ধরনের মানুষের থেকে আপনারা কখনোই কোনোভাবেই কোনো মতেই কোনো গঠনমূলক রাজনৈতিক পদক্ষেপ তো আপনারা এক্সপেক্ট করতে পারেন না। সুতরাং একটা কথা আপনাদের বুঝতে হবে, আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশের সবথেকে বড় প্রয়োজনীয় একটা দায়িত্বপূর্ণ সরকার, যাকে নির্বাচিত করার দরকার, এবং সেই নির্বাচনটা যাতে পরিপূর্ণভাবে হয় সেই কি বলবো, সেই আহ্বান জানায় ভারতবর্ষ। কিন্তু ভারতবর্ষ সেখানে ইন্টারফেন করার কোনো রকম কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমরা পঞ্চশীল, আমাদের বিদেশ নীতি বলে যে আমরা যে কোনো দেশের সভারেনিটিকে রেসপেক্ট করি। সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষকে বুঝতে হবে যে কোথায় ভোট দিতে হবে, কতটা ভোট দিতে হবে, কাকে ভোট দিতে হবে, যাতে করে বাংলাদেশের সাধারণ মানুষের ভবিষ্যৎটা আরও বেটার দিকে যায়। ঠিক, আমি এই জায়গা থেকে মানে আমাদের আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বিশেষ করে ভারতের যে জায়গাটা, ভারতের ভূমিকা, ভারতের জন্য এটা কি পরিস্থিতি বা কি সিচুয়েশন তৈরি করবে সেই জায়গাটা। কারণ ভারতবাসী হিসেবে বাংলাদেশে যদি কোনো উত্তেজনা তৈরি হয় তাহলে আমাদের সেটা গায়ে লাগে। কারণ 71-এ যে শিশুর জন্ম হয়েছিল, সেই শিশুকে যদি এভাবে আমরা নিজেদের জীবনটা নষ্ট করতে দেখি তাহলে আমাদের গায়ে লাগবে বই কি। আমি জানি এই মুহূর্তে আমি যেই কারণে আজকে কোনো কমেন্টসও নিইনি, যখন আমরা এই আলোচনা করব এরকম বাংলাদেশি অনেক মানুষ তারা আমাদেরকে কমেন্ট করছেন, নানান রকম আজে বাজে কমেন্ট করছেন। হয়তো কেউ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা কেউ হয়তো তাদের নিজের দেশের স্বার্থেই হয়তো ভালো কমেন্ট করছেন। ভারতের গুণগান গাইলে বা ভারতকে কিছু একটা বাজে কথা বললে তাতেও যেরকম মানে গুণগান গাইলেও ভারতের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না, বা বাজে কথা বললেও ভারতের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। ভারত খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় ইকোনমি হতে চলেছে, বৃহত্তম ইকোনমি হতে চলেছে জিডিপির নিরিখে। আপনারা দেখেছেন মানে IMF-এর প্রাক্তন প্রধান গীতা গোপীনাথ, তিনি একটা সম্ভাবনার কথা জানিয়েছেন যে 2028-এর মধ্যেই ভারতের এই সিচুয়েশন হতে চলেছে।